চলতি বছরের ডিসেম্বরে বা ২৬-এর মাঝামাঝিতে হবে জাতীয় নির্বাচন। অবাধ ও সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দিলেন প্রধান উপদেষ্টা। ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না বিএনপি। ক্ষমতায় গেলে দখলদার ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে চায় জামায়াত। সেভেন সিস্টার্সকে বাঁচাতে মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল ভারত। জুলাই ঘোষণাপত্রের দাবিতে ৬ দিনের কর্মসূচি। ৪৩ খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক বলছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। সংসার খরচে বাড়তি চাপে হতাশ ভোক্তারা। এবং টিউলিপকে ফ্ল্যাট উপহার দিয়েছিলেন আবাসন ব্যবসায়ী। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন, যুক্তরাজ্যের ভূমি অফিসের তথ্য। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিভি বার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। দেশের মানুষ কতটুকু সংস্কার চায় তার উপর নির্বাচনের দিন তারিখ নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২৬-এর মাঝামাঝি জাতীয় নির্বাচন হতে পারে বলে জানান তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ সংসদ সদস্য রূপা হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এইসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে প্রধান উপদেষ্টা রূপা হককে বলেন, গেল ৩টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে আশ্বস্ত করে ডক্টর ইউনূস বলেন, দেশের মানুষ আবার তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। এ সময় আগামী নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন রূপা হক। এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করেন ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক। কোন ষড়যন্ত্র বা চক্রান্তের কাছে বিএনপি মাথা নত করবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ঠাকুরগাঁয়ে ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথাও জানান। এ সময় দেশকে দুর্নীতিমুক্ত করতে চাইলে গণতন্ত্র রক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভার ডেস্ক রিপোর্ট। শনিবার বাগেরহাটের মোরেলগঞ্জে আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাবেশ করে বিএনপি। বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, গণতান্ত্রিক উদার রাষ্ট্র গঠন করতে হলে নিজের স্বার্থ না দেখে শুধুমাত্র দেশের স্বার্থ দেখতে হবে। আজকে যে ছাত্র জনতা বুকে রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তন এনেছেন, যার ফলশ্রুতিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যারা এই দেশকে একটি গণতান্ত্রিক উদার রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টায় রয়েছেন। আমি তাদেরকে শুধু কথাটি স্মরণ করিয়ে দিতে চাই যে নিজের স্বার্থ বিসর্জন দিয়েই কেবল দেশকে রক্ষা করা যায়। আমি যদি নিজের স্বার্থের কথা চিন্তা করি তাহলে আমি কোনোদিন দেশের স্বার্থের কথা ভাবতে পারবো না। এদিন ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে, কিন্তু সেই ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না বিএনপি। আজকে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তের কাছে আমরা কেউ মাথা নত করব না। দেশ থেকে বৈষম্য ও দুর্নীতি দূর করে জনগণের সরকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। দুর্নীতি মুক্ত করতে চাইবো, আমরা গণতন্ত্রকে এখানে রক্ষা করতে চাইবো, আমরা মানুষের কথা বলার অধিকারকে রক্ষা করতে চাইবো, আমরা এখানে সংবাদপত্রের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবো। এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের এগোতে হবে। এদিন চট্টগ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। ওদের কাছে খেলা মানে পিস্তল, ওদের কাছে খেলা মানে চাপাতি, ওদের কাছে খেলা মানে গুন্ডা পান্ডা, ওদের কাছে খেলা মানে হেলমেট বাহিনী। কিন্তু আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে খেলা মানে ফুটবল খেলা। এদিকে দিনাজপুরের নবাবগঞ্জে শীতার্ত দরিদ্র পরিবার সহ বিভিন্ন ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে কম্বল বিতরণ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের চাঁদাবাজির 4টি মামলা বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আগামীকাল জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে এসব আবেদনের উপর শুনানি হবে। মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি বলে আবেদনে দাবি করেছে রাষ্ট্রপক্ষ। 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারিক রহমানের বিরুদ্ধে থাকা 4টি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারিক রহমানের বিরুদ্ধে এসব মামলা করে। মামলা দায়েরের বৈধতার প্রশ্নে হাইকোর্টে ফৌজদারি কার্যবিধির 561 এর ক ধারায় আবেদনের প্রেক্ষিতে মামলা 4টি বাতিল করে দেন হাইকোর্ট। ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত বাংলাদেশ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার কুষ্টিয়া জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন। উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট করে আওয়ামী লীগ দেশকে ফোকলা বানিয়েছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দেড় যুগ পর কুষ্টিয়ায় জামাতে ইসলামীর কর্মী সম্মেলনে ঢল নামে নেতাকর্মীদের। সম্মেলন শুরুর আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সম্মেলনস্থল। প্রকাশ্যে এমন সভায় যোগ দিয়ে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। বাংলাদেশ জামাত ইসলামের চিন্তা চেতনা এদেশের মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, জুলুম নির্যাতন থেকে মুক্তি পায়। লক্ষ জনতার উপস্থিতি প্রমাণ করেছে জামাতের নেতৃত্বের প্রতি জনগণ আস্থাশীল। আমরা জনগণের এই আস্থাকে বুকে ধারণ করে আগামী দিনে একটি সুন্দর সমাজ এবং রাষ্ট্র গঠনে এগিয়ে যাচ্ছি। শনিবার কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে বেলা 11:30টার দিকে সম্মেলন মঞ্চে ওঠেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা সরকার ও তার আত্মীয় স্বজন মিলে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট করে ফোকলা বানিয়েছে দেশকে। তাদের এই গত 15.5 বছরের আমলে যার হিসাব বের হয়ে আসছে 26 লক্ষ কোটি টাকা, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় 5 গুণ। দেশের সম্পদ শুধু বিদেশে যা পাচার করেছেন, আর দেশে যেখানেই তাদের হাড়িতে হাত ঢুকছে সেখানেই টাকার খনি। এই টাকা এরা পেল কোথায়? আপনাদের একেবারেই নিকটে রূপপুর পারমাণবিক কেন্দ্র। এখান থেকে মালিকের পরিবার শুধু একটা প্রকল্প থেকে 57,000 কোটি টাকা চুরি করেছে। এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে। স্বাধীনতার পর থেকে গেল 5 আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় এসেছে তারা মানুষের অধিকার নিশ্চিত করতে পারেনি বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। জামাত ক্ষমতায় গেলে লুটপাট ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন জামাত আমির। এমন একটা দেশ আপনারা চান যেই সমাজে চাঁদাবাজি থাকবে না, যেই সমাজে ঘুষখোর থাকবে না, যেই সমাজে দখল বাণিজ্য চলবে না, যেই সমাজে মানুষে মানুষে কোনো বৈষম্য হবে না, যেই সমাজে ধর্মে ধর্মে কোনো বৈষম্য হবে না, এমন একটা দেশকে আপনারা চান? সেই মানবিক বাংলাদেশ চান? তো চাই বললে এটা হয়ে যাবে না, তার জন্য আরো অনেক লড়াই করতে হবে। কর্মী সম্মেলনে কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে দলে দলে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। বাংলাদেশের মানুষের জন্য নয়, 7 সিস্টার্সকে বাঁচাতেই ভারত মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শনিবার চট্টগ্রামে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যবাদ শীর্ষক গোল টেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। সহকর্মী AKM নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হয় ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যবাদ শীর্ষক গোলটেবিল আলোচনা। ইসলামী আন্দোলন আয়োজিত এই আলোচনায় অংশ নেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি বলেন, বাংলাদেশের মানুষের জন্য নয়, 7 সিস্টার্সকে বাঁচাতেই ভারত মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল। যে সবচেয়ে বড় অন্তর্নিহিত ইচ্ছা, সেই ইচ্ছার বহিঃপ্রকাশ 1971 সালে ভারত করেছে। শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য নয়, বরং নিজের 7 সিস্টার্সকে সেভ করার জন্য কিভাবে ভারত এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে।
শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ভুল করেছে বলেও মন্তব্য করেন সার্জিস। তিনি বলেন, আওয়ামী লীগের মাধ্যমে ভারতে দীর্ঘদিন এদেশের উপর ক্ষমতা প্রয়োগ করেছে। এই আধিপত্যবাদকে ভাঙতে হবে জানিয়ে ৭১-এর আগে ও পরে ভারতের আধিপত্যবাদ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি। বিগত ১৬ বছরে আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গিয়েছে এবং নিজেরা স্বেচ্ছায় দাসত্ব বরণ করেছে শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য। তাদের কাছে দেশ, দেশের মানুষ, দেশের সার্বভৌমত্বের চেয়ে ক্ষমতার মূল্যটা বেশি ছিল। যে কোনো মূল্যে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল। এ সময় আইনজীবী আলিফ হত্যাকাণ্ড প্রসঙ্গে সার্জিস বলেন, এই হত্যাকাণ্ড স্বৈরাচারের পরিকল্পিত ছিল। চট্টগ্রামের মানুষ ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকে রুখে দিয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ৪৩টি পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক বলে মনে করছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। ভোক্তারা জানান, অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্ত জনজীবনে সৃষ্টি করবে বাড়তি চাপ। জান্নাতুল মোহনার প্রতিবেদন। স্বাদ ও সাধ্যের মধ্যে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানোর অন্যতম জায়গার রেস্তোরাঁ। এখন যে ফুচকাটি খাচ্ছি তার বর্তমান মূল্য ২১০ টাকা। ১৫% ভ্যাট বৃদ্ধি পেলে যার মূল্য হবে ২৪১ টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই যুগে যা ভোক্তাদের জন্য মরার উপর খাড়ার ঘা। চলতি ২০২৪-২৫ অর্থ বছরের মাঝপথে এসে হঠাৎ ভ্যাট, সম্পূরক শুল্ক সহ বিভিন্ন ধরনের কর বাড়িয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে তৈরি পোশাক, এসি রেস্তোরাঁ, মিষ্টি, নন এসি হোটেল সহ ৪৩ ধরনের পণ্য সেবায় ভ্যাট বেড়ে ১৫% হতে পারে, যা অযৌক্তিক হিসেবেই দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা। বলছেন, স্বয়ংক্রিয় কর ব্যবস্থাপনা চালু না করে সরকারের এমন উদ্যোগ বৈষম্য এবং ভোগান্তি বাড়াবে। ব্যবসায়ীদের ব্যবসার যে দৈন্য পরিস্থিতি, সেই বিবেচনায় আমাদের কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে ভ্যাট বৃদ্ধির এই উদ্যোগটি যথাযথ হয়নি। মূল্যস্ফীতির বাজারে ক্রেতা সংকটে থাকা অধিকাংশ ব্যবসায়ীরা লোকসান গুনছেন বিগত সরকারের আমল থেকেই। ভ্যাট বাড়লে ক্রেতার অভাব আরও বাড়বে বলে মনে করছেন তারা। ১৫,০০০ টাকার শাড়ি, সেক্ষেত্রে অনেক বেশি হবে। তো ১৫% ব্যাট কোনো অবস্থাতে এটা গ্রহণযোগ্য না। ক্রেতা শূন্য হলে থাকবে না বিক্রি, আর বিক্রি না হলে ভ্যাট দেওয়ার উৎসাহ উল্টো কমতে শুরু করবে বিক্রেতাদের মাঝে। মূল্যস্ফীতির কারণে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সবকিছু। তো সেই জায়গায় আবার একটা ১৫% একটা মরার উপর খাড়ার ঘা যদি এসে পড়ে, তখন আসলে পুরো ব্যাপারটাই একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমাদের আসলে করের আওতাটা বাড়ানো দরকার। বাজার ঘুরে নিম্নমূল্যের পণ্য খোঁজা ক্রেতারা ভ্যাট বৃদ্ধির পণ্য থেকে মুখ ফিরিয়ে নেবে। আরও কিছু পণ্য সাধারণ ক্রেতার কাছে কেনা হবে দুঃসাধ্যকর বিষয়। পোশাক হোক, খাবার হোক, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়, সেটা অবশ্যই জনগণের জন্য, সর্বোপরি সকল স্তরের মানুষের জন্য একটা নেতিবাচক প্রভাব ফেলবে। মানে হোটেল এবং রেস্টুরেন্টের সাথে ট্যুরিজমটা জড়িত, এই খাতটা বাংলাদেশে মাত্র গ্রো করতেছে। তো এই ক্ষেত্রে এটার গ্রোথটা বাধাগ্রস্ত হবে। আমরা এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে দাম, সেটার চাপে আছে। এর মধ্যে যদি আবার নতুন করে ভ্যাট ট্যাক্স ইম্পোজ করা হয়, ডেফিনেটলি এটা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে। 15% ট্যাক্স ইম্পোজ করতেছেন, কিন্তু যদি ট্যাক্স দেওয়ার লোক না থাকে, বাণিজ্য না থাকে, তাহলে তো ট্যাক্স পাওয়া যাবে না। জনজীবনের কথা চিন্তা না করে শুধু সংস্থাটির শর্ত পূরণের জন্য ভ্যাট বাড়ানো হবে ভোক্তার জন্য বাড়তি বোঝা, বলছেন বিশ্লেষকেরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে একটি বাসার লকার ভেঙে 40 ভরি স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 32 ভরি স্বর্ণসহ দুজনকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের কথা জানান আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। গেল 30 ডিসেম্বর রাতে রাজধানীর আদাবরের 16 নম্বর রোডের এ ভবনে 40 ভরি স্বর্ণ লুট হয়। এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী বাবলি আক্তার আদাবর থানায় একটি মামলা করেন। আসে দেখে যে এই ঘটনা, ভিতরে তালা ভাঙা, চারিদিকে পুলিশে ঘুরে পায়ে দেখলো, দেখার পর কোনো গিল টিল কাটে নেই, কিছু কাটে নেই। ওই ওরা যে থেকে পাশের রুমি তালা ভাঙিয়ে দিছে। মামলার পর রাতেই আদাবরে অভিযান চালায় পুলিশ। আটক করা হয় সন্দেহভাজন মাহিন ও রেহান নামে 2 জনকে। এই সময় তাদের কাছ থেকে 32 ভরি স্বর্ণালংকার, 10 ভরি রূপার অলংকার এবং নগদ 87,000 টাকা উদ্ধার করা হয়। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা SM জাকারিয়া জানান, আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। বাদী তার বাসা থেকে বের হয়ে মা অসুস্থ, হসপিটালে যায়।
সেখান থেকে এসে দেখে তার বাসায় লক ভাঙা, ভিতরের যেখানে গহনাগুলো রাখা ছিল সেটারও লক ভাঙা। তার তথ্যমতে আমরা মামলা রুজু করি। সন্দিগ্ধ হিসেবে প্রথমে একজনকে গ্রেপ্তার করি, তার নাম মাহিন, বাদীর আপন ভাতিজা। এবং মাহিনের দেয়া তথ্যমতে আরেকজনকে আমরা, মাহিনেরই বন্ধু, আরেকজনকে আমরা গ্রেপ্তার করি, রেহান। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান এ কর্মকর্তা। ফ্যামিলির একটা সুনাম ক্ষুণ্ণ হবে। এই সমস্ত এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। সিগারেটের প্যাকেটের মতো অ্যালকোহলযুক্ত পানীয়র বোতলের গায়ে ক্যান্সারের সতর্কীকরণ মোড়ক ব্যবহারের তাগিদ দিয়েছেন মার্কিন সার্জন জেনারেল বিবেক মূর্তি। বলেন, প্রতি বছর 1 লাখ মার্কিনী মদ্যপানে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, যাদের মধ্যে অন্তত 20,000ই প্রাণ হারাচ্ছেন। এতে সচেতনতা বাড়াতে মোড়কের পরিবর্তন নিয়ে আসতে ফেডারেল সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এই সার্জন জেনারেল। নীরব দাসের রিপোর্ট। অ্যালকোহল পান করে ব্রেস্ট, কোলন ও লিভার সহ অন্তত 7 রকমের ক্যান্সার নিয়ে প্রতি বছর হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজার হাজার মার্কিনী, যাদের মাঝে 20%ই ঢলে পড়েন মৃত্যুর কোলে। যারা এ জাতীয় পানি পান করছেন তাদের সতর্ক করতে বোতলের মোড়কে সতর্কীকরণ বার্তা ব্যবহারের তাগিদ জানিয়েছেন মার্কিন সার্জন জেনারেল বিবেক মূর্তি বলেন, অ্যালকোহল, ওয়াইন বা স্পিরিট যে ধরনেরই পানীয় হোক, সবগুলোতেই ক্যান্সারের ঝুঁকি রয়েছে। কিন্তু বেশিরভাগ মার্কিনীরাই এসব পানের ফলে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে ধারণা রাখেন না। এমনকি এর ফলে নারী ও পুরুষের প্রজনন স্বাস্থ্য হুমকির মুখে ঝুঁকছে, তা নিয়েও মাথা ব্যথা নেই তাদের। এতে বোতলের গায়ে ক্ষতিকারক দিকগুলো উল্লেখ থাকলে বিষয়টি নিয়ে সবাই ভাবতে শুরু করবে বলে ধারণা তার। 1988 সালের পর প্রথমবারের মতো মোড়কে পরিবর্তন আনতে মূর্তির তাগিদকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। এমনকি নন অ্যালকোহলিক বারগুলো শারীরিক সুস্থতার দিকে নজর দেওয়া উচিত বলে মনে করছে। সাধারণরা বলছেন, সার্জন জেনারেলের কথা সবাই গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন, ধারণা করছেন এবারও একটি যুগান্তকারী পরিবর্তন আসবে। আমার মনে হয় এতে মানুষ অ্যালকোহল পান করা বন্ধ না করলেও পরিমাণ কমিয়ে নিয়ে আসবে, সবাই চিন্তা করতে শুরু করবে। আমার মতে সার্জন জেনারেলও চাচ্ছেন সবাই বিষয়টি নিয়ে ভাবতে শুরু করুক। এছাড়া সবার স্বার্থে অ্যালকোহল পানে নতুন বিধিনিষেধ আরোপের তাগিদ জানিয়েছে গণস্বাস্থ্য বিভাগ। পরামর্শ দিয়েছে পুরুষদের দিনে 28 গ্রাম ও নারীদের 14 গ্রাম এর বেশি পানীয় পান না করার। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।